প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অভিমতের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের বাঁয়ে রয়েছেন কামাল এ চৌধুরী, যিনি সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। পেশাগতভাবে তিনি ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন। একসময় আফ্রিকান কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইউকের ওয়ান অফ দ্য লিডিং সভরেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস একটা কোম্পানি, সেটির সিনিয়র কনসালটেন্ট হিসেবে রয়েছেন। এছাড়া বহু বছর তিনি আফ্রিকা, হংকং, লন্ডন এবং বাংলাদেশে কাজ করেছেন। কামাল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। আমার হাতের ডানে রয়েছেন এমডি নাসরুল্লাহ খান জুনায়েদ। তিনি অ্যাক্টিং কনভেনরের দায়িত্ব পালন করছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। জনাব জুনায়েদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন করাচি থেকে মাসকাওয়াত আহসান। তিনি পেশায় লেখক এবং সাংবাদিক, সাউথ এশিয়ার এডিটর ইন চিফ। মাসকাওয়াত আহসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং অনেক ধন্যবাদ এত রাত জেগে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা শুরুটা করতে চাই জনাব জুনায়েদ আপনাকে দিয়ে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে সংবিধান বিষয়ক একটি আলোচনায় আপনাদের দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহান, তিনি পেশায় তিনি আইনজীবী, তিনি বলেছেন যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী এবং যদি সংবিধান এক্সিস্টিং যে কনস্টিটিউশন সেটি অনুযায়ী যদি অন্তর্বর্তী সরকার শপথ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে হবে। এটা তো পুরো আলোচনা বা পুরো যে রাজনৈতিক পরিবর্তন সেটাকে এক ধরনের আমি বলবো যে খুবই কনফিউশনের একটি জায়গায় ফেলে দিয়েছেন। আপনি একটু যদি বলেন যে আপনার কাছে কি মনে হয়? এটা তো নিশ্চয়ই পার্টির দলীয় বক্তব্য নয় বা বিশ্লেষণ নয়, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ বুলবুল হাসান, আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাই কামাল চৌধুরীকেও এবং যারা দর্শক শুনছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে রুমিন যেটা বলেছেন, ইনফ্যাক্ট ইট ইজ নট রং স্টেটমেন্ট, বিকজ কনস্টিটিউশনের যে 57-এর যে 3 অনুচ্ছেদে এখানে বলা আছে ক্লিয়ারলি যে যদি প্রধানমন্ত্রী চলে যায়, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন না করা পর্যন্ত প্রিভিয়াস প্রাইম মিনিস্টার উইল এক্সিস্ট অ্যাজ প্রাইম মিনিস্টার। বাট ইউ সি দ্য কনস্টিটিউশনে, যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশনটা রিটেন কনস্টিটিউশন, বাট দ্যার ইজ এ লট অফ এখানে আছে যেটা আনরিটেন। আবার আনরিটেন কনস্টিটিউশন অনেক ব্যাপারগুলো থাকে রিটেন। সো বাংলাদেশের কনস্টিটিউশনে একটা পরিচ্ছদে বলা আছে এখানে ভ্যাকিউম যখন হবে, অফকোর্স ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্নে যে কোনো কিছু হতে পারে। সো এটা নট নেসেসারিলি এটা রিটেন থাকতে হবে। আর এটা আনরিটেনটাকে যেহেতু আপনাকে ইমার্জেন্সি সিচুয়েশনে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, অফকোর্স কনস্টিটিউশনের প্রশ্নে এখন হয়তো ওয়েদার এই কারেন্ট কনস্টিটিউশনকে ডিসমেন্টাল করবেন কিংবা রিফর্ম করবেন, এবং সেইখানে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। কিন্তু দেখুন, ডক্টর ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছেন, কনস্টিটিউশনে এই প্রভিশনটা ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্ট দীর্ঘদিন এটা 3টি নির্বাচন, এটা একটা এস্টাবলিশ সিস্টেম ছিল, কিন্তু এটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে খায়রুল হকের একটি ডিরেকশন মাধ্যমে, এটি আপনি জানেন। কিন্তু এটি একটি বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার যদি কনস্টিটিউশনকে রিফর্ম করতে চায় কিংবা ধ্বংস বা ডিসমেন্টাল করে দিতে চায়, অফকোর্স সেখানে কোশ্চেন আসতেছে, যেহেতু এই কারেন্ট কনস্টিটিউশনের রুলিং অনুযায়ী প্রেসিডেন্ট দো দেয়ার ইজ এ লট অফ ইস্যুস আছে, এখানে একটা করাপ্ট প্রেসিডেন্টের কাছ থেকে ওথ নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কনস্টিটিউশনটাকে কন্টিনিউশন করা হয়েছে। আপনার কাছে আমি আসবো আবার, কিন্তু অন্য অতিথিদের কাছে যাবার আগে আপনার কাছে একটু জানার আছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন যে এটা একটা লাইফ টাইম অপরচুনিটি, এই সুযোগকে কাজে লাগাতে হবে। তো ঠিক আছে, সেটা তো ওনার জায়গা থেকে বলছেন এবং অনেকে সেটা বিশ্বাসও করেন। তো সেই লাইফ টাইম অপরচুনিটিকে কাজে লাগানোর জন্য বিএনপি অ্যাজ এ পার্টি কতদিন পর্যন্ত সময় দিতে রাজি আছে? দেখুন, বিএনপি দেশের জন্য রাজনীতি করে,
টাইমিং ফ্রেমটা এখানে বলা হয়েছে একটা ওয়ার্ড, দো দিট ইজ নট ভেরি ক্লিয়ার, দ্য ক্লিয়ার ডেফিনেশন অফ রিজনেবিলিটি। যৌক্তিক সময়ের কথা বলা হয়েছে। রাইট। যৌক্তিক সময়ের প্রশ্নে যদি আপনি কোনো ভাইটাল রিফর্মসে যান, এগুলোর হেড অফ টার্মসগুলো কিন্তু এখনো ডিসক্লোজ করেনি গভর্নমেন্ট। কিন্তু বিএনপি কিন্তু ইন অ্যাডভান্স 31 যে পয়েন্ট, এগুলোকে ইন অ্যাডভান্স বলা হয়েছে। আমরা ইতিমধ্যে কোনো রাজনৈতিক সংগঠনের কাছ থেকে এরকম ডিটেলস এক্সপ্লেনেশন বা ডিটেলস রিফর্মসের কোনো পয়েন্ট কেউ দেননি। আপনি জানেন ইতিমধ্যে এই পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান রিফর্মসের যে প্রধান কয়েকটি ব্যাপার, যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, দুইবারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না, এই ব্যাপারগুলো কিন্তু অলরেডি নিয়ে আসছেন। তো সেখানে গভর্নমেন্ট যে ইন লাইন অফ কিসের ভিত্তিতে উনি কনস্টিটিউশনটা পরিবর্তন করবেন, রিফর্মসগুলোর ধারাবাহিকতা কীরকম হবে, এই ফ্যাক্ট ফাইন্ডিংসগুলো কিন্তু পাবলিকের সামনে এখনো নিয়ে আসা হয়নি। সো এখন যদি বড় বড় কনসেন্টের ব্যাপার থাকে, চেঞ্জেসের প্রশ্ন থাকে, অফকোর্স ইউ মাস্ট হ্যাভ টু টেক দ্য কনসেন্ট ফ্রম দ্য পিপল। এখন এটা সমন্বয়কদের ভেতর থেকে কেউ কেউ বলছেন, বা উপদেষ্টাদের মধ্য থেকেও কারো কারো বক্তব্যের মধ্যে এই আভাস পাওয়া যাচ্ছে যে বিএনপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে তাদেরও একটা রিফর্ম দরকার, এরকম একটা আলাপ আমরা কিন্তু বিভিন্ন স্ফেয়ারে শুনতে পেয়েছি। তো আপনারাও কি ফিল করেন, মানে দলের নেতাকর্মীরা মনে করেন যে বিএনপির এক ধরনের রিফর্ম দরকার পার্টির ভিতরে? রিফর্মসটা কি, রিফর্মস যে কোনো একটা বডিতে যেমন তার ব্লাড ফ্লোর জন্য, আপনার ব্লাড সার্কুলেশনের জন্য ব্রিদিংটা ভেরি মাচ নিডেড। ইন দ্য সেম টাইম রিফর্মস একটা কন্টিনিউয়াস প্রসেস, দ্যার ইজ নো এন্ড অফ রিফর্মস। এটা কন্টিনিউশন হতে থাকে। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে অফকোর্স এই কনস্টিটিউশনটার মূল ভিত্তিটাই ছিল পাকিস্তানের কনস্টিটিউশনের ধারাবাহিকতা, এটা করা হয়েছে, ওইটার ফরম্যাটই করা হয়েছে অনেকটা। এখন 51 বছরের পার হয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও পরিবর্তনের আওতায় আনাটা প্রয়োজন আছে। অফকোর্স এখানে পলিটিক্যাল পার্টিগুলো, হাউ দে উইল প্রসেস ইলেকশনস, হাউ দে উইল পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, হাউ দে উইল বেসিক্যালি সিলেক্ট মেম্বার অফ পার্লামেন্ট, হু উইল বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তাদের এডুকেশন বা তাদের এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া হবে কি, এটা অফকোর্স যদি একটা গাইডলাইন্স দেওয়া হয়, পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু দে হ্যাভ টু ওয়ার্ক থ্রু দিস ওয়ে। হ্যাঁ, আমি আসবো আবার আপনার কাছে জনাব জুনায়েদ। আমি মাশকাত হাসান আপনার কাছে একটু আসতে চাই, এবং প্রথমে যে বিষয়টা জানার আছে, আপনি বাংলাদেশের রাজনীতি এবং পরিবর্তনের একজন নিবিড় পর্যবেক্ষক, আপনি লেখালেখি করেন, সাংবাদিকতা করেন, কিন্তু এর বাইরেও যে জায়গাটিতে আমার আগ্রহ, যে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তাপসী তাবাসসুম উর্মি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার একটি বক্তব্য বা তার একটি স্টেটাস সোশ্যাল মিডিয়াতে, সেটির উপর ভিত্তি করে যা কিছু হয়েছে সেটার বিপরীতে একজন সাবেক আমলা হিসেবে আপনার কাছে কি মনে হয়েছে ঘটনাটিতে? তিনি কি তার যে কোড অফ কন্ডাক্ট সেটি তো নিশ্চিতভাবেই ভেঙেছেন, কিন্তু সেই ভাঙাটিকেও অনেকে জাস্টিফাই করছেন, মানে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন মাশকাত হাসান? ধন্যবাদ বুলবুল। আসলে একজন মানুষ যখন, ব্যক্তি যখন সিভিল সার্ভিসে যোগদান করেন, তখন তো উনি ওই সার্ভিস রুল মেনেই এই চাকরিতে আসেন। সুতরাং যে সার্ভিস রুল অনুযায়ী কোনো প্রজাতন্ত্রের কর্মচারী আসলে ব্যক্তিগত অভিমত জনপরিসরে প্রকাশ করতে পারবেন না, যা সরকারের যে নীতিমালা তার বিরুদ্ধে যায়, বা কোনো একটি দলের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ, এই পুরো ব্যাপারগুলোই আসলে সিভিল সার্ভিসের যে নীতিমালা আছে তার বিরুদ্ধে চলে যায়। সুতরাং ওনার যে ফেসবুক তৎপরতা আমি লক্ষ্য করেছি, সেখানে আপনার দেখা গেছে যে একজন ব্যক্তি মানুষ হিসেবে উনি তার যে আবেগ প্রকাশ করেছেন, তার প্রতি অন্যরা সহানুভূতি দেখিয়েছেন, সেগুলোও ঠিক আছে। কিন্তু সার্ভিস রুলকে যদি আপনি বিবেচনায় রাখেন, তাহলে উনি যা করেছেন তা অসদাচরণ হিসেবেই বিবেচ্য। এবং এবং এখানে আসলে ধরুন একজন ব্যক্তি, উনি মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়েই হোক বা ইসলামী চেতনার দোহাই দিয়েই হোক, মানে কোনোভাবেই তার সার্ভিস রুলকে ভঙ্গ করতে পারেন, এবং সেক্ষেত্রে এই দোহাইটি কাজে লাগে না। এবং এবং এই যে সার্ভিস রুল অমান্য করাটা, এটাকে আপনি মানে গ্লোরিফাই করারও কোনো সুযোগ নেই। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উনি উনি নিয়ম নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। রাইট।
এখন আরেকটি বিষয়ে যেটি আমরা প্রায়শই আমরা দেখছি যে এই আলোচনার যে স্ফিয়ার বা আলোচনার যে বিভিন্ন ক্ষেত্র সেখানে আসছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে অনেকটা নিঃশর্ত আত্মসমর্পণ প্রতিবেশী একটি রাষ্ট্রের কাছে তারা করেছে এবং বাংলাদেশের স্বার্থের জলাঞ্জলি দিয়ে তারা করেছে, এরকম অভিযোগ কিন্তু প্রবলভাবে তাদের বিরুদ্ধে ছিল। কিন্তু ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তখন এই আলোচনাটিকে একটু ঘুরিয়ে অনেকে বলছেন যে একজন পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে সার্ভ করেছেন, এখন দূরবর্তী পশ্চিমের একটি দেশের এজেন্ডা সার্ভ করার জন্য আরেকজনকে বসানো হয়েছে। এই যে স্পেকুলেশন বা এই যে হাইপোথেটিক্যাল ডিসকাশন, সেগুলো আপনার কাছে কীরকম, মানে কোনো কংক্রিট ন্যারেটিভ কি আপনার কাছে আছে কিনা মাশকাত হাসান, অ্যাজ এ রাইটার, অ্যাজ এ জার্নালিস্ট? এই আলোচনাতে যেমন ধরুন ভারতের যে প্রভাব প্রতিপত্তির কথা গত 15.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে বলা হচ্ছে, আপনি কিন্তু তার কিছু দৃশ্যমান প্রমাণ পাচ্ছেন। যেমন ধরুন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার যে আত্মজৈবনিক গ্রন্থ কোয়ালিশন ইয়ার্স, সেখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কিভাবে তিনি বাংলাদেশের 1/11 সময়ের যে সেনা প্রধান মঈনুল আহমেদকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে আলাপ আলোচনার মাধ্যমে রাজি করিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনতে পারে এই 111 সরকারটি, তাহলে মঈনুল আহমেদের যে সেনা প্রধান হিসেবে যতদিন চাকরি আছে সেটা করে স্বাভাবিকভাবে অবসরে যেতে পারবেন এবং একটা খুব সেফ এক্সিট পাবেন, কোনো অসুবিধা হবে না। এরপর 2014 সালে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সুজাতা সিংকে আমরা দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে 2014 যে একপেশে নির্বাচন, যেখানে অন্যান্য দলের অংশগ্রহণ নেই, সেখানে জোর করে অংশগ্রহণ করানো এবং জাতীয় পার্টিকে একটি গৃহপালিত বিরোধী দল হিসেবে প্রস্তুত করা, এই কাজটি সরাসরি যখন প্রতিবেশী দেশের একজন সরকারি কর্মকর্তা এসে করছেন জনসমক্ষে, অন ক্যামেরা এবং মিডিয়ার সামনে, তখন সেটিও তো নিয়ম নীতির তোয়াক্কা না করেই হয়েছে। তাতে বোঝা যায় যে আওয়ামী লীগ সরকার কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় যখন কিনা ধরুন শেখ হাসিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন বললেন যে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশের, কিংবা উনি বললেন যে আমি ভারতে গিয়ে বলে এসেছি যাতে ওরা যে কোনোভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখে, এটা দুই দেশের জন্য ভালো হবে। এই যে পুরো আচরণটা, এর মধ্যে আপনি কোনো একটি শিষ্ট কূটনৈতিক আচরণ খুঁজে পাবেন না। মাশকাত হাসান, আই কোয়াইট এগ্রি আপনার যে বিশ্লেষণ, মানে বিষয়টা খুব স্থূলভাবে করা হয়েছে, মানে এটা খুব চোখে লেগেছে, এটা আমি মানছি। কিন্তু যদি স্থূলভাবে না হয় সূক্ষ্মভাবে যে অভিযোগটি এখন করা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট এই ভূ রাজনীতিতে, সেটিকে সার্ভ করার জন্যই ওনাকে বসানো হয়েছে, এবং অনেকে আবার আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে যে উনি হচ্ছেন এই সময়ের হামিদ কারজাই। এই অভিযোগটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সেটা তো একটা অ্যাপ্রিহেনশন, সেটা তো একটা হাইপোথিসিস, এবং এটার তো কোনো আসলে আমি যেরকম উদাহরণগুলো সামনে আনলাম, এমন কোনো উদাহরণ যদি ভবিষ্যতে আসে তাহলে তা প্রমাণিত হবে, নইলেও যে সূক্ষ্ম কূটনৈতিক কার্যকলাপ হিসেবে এটি রয়ে যাবে এবং এটি যারা অভিযোগটি তুলবে তাদেরকে মনে হবে যে রূপকথার গল্প বলছে। কাজেই মানে আপনি বুঝতে পারছেন যে প্রমাণ সাপেক্ষেই, প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা এই অভিযোগটিকে গ্রহণ করতে পারি না, অন্তত যৌক্তিকতার দিক থেকে। রাইট, আপনার কাছে আসবো আবার। আমি একটু কামাল চৌধুরী আপনার কাছে আসতে চাই। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি ফেসবুক স্ট্যাটাস, এটি বেশ অনেকেই শেয়ার করেছেন এবং অনেকের ভেতরে এটি নিয়ে আলোচনা হচ্ছে যে সমন্বয়ক যারা, তারা যে বন্যার জন্য 11 কোটি টাকার যে যে অ্যামাউন্টটা নিয়ে কথা হচ্ছে, বলা হচ্ছে সেটির হিসাব চাওয়ার যে প্রসঙ্গ বা সেটির স্বচ্ছতার বিষয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, সেটির বিপরীতে অনেকেই বলছেন যে 11 কোটি টাকার হিসাব চাইছেন, কিন্তু সবার আগে তো হিসাব চাওয়া দরকার সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এসালম, বসুন্ধরা, এদের যে
লুটপাটের যে অভিযোগ বা তাদের যে পাচার করা টাকার যে একটা মানে বিরাট অংশ সেটির হিসাব চাওয়া, সেটি নিয়ে কেন জোরালো অবস্থানে নেই? এর বিপরীতে আপনার পর্যবেক্ষণ আমি জানতে চাই এই কনটেক্সটে যে আসলে ওই অভিযোগগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তো আসলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা বেশ নাজুক। তো সেটার প্রথম কথা হচ্ছে রিকভারিটা কিভাবে হবে বলে আপনি মনে করেন, এবং এগুলো কি আদৌ কখনো ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে কিনা, কি মনে হয়? লেট মি ফার্স্ট আমি প্রথম একটু আইডিয়া দিচ্ছি Sure. যে আমাদের যিনি গভর্নর, ভেরি কেপেবল গভর্নর দ্যাট উই হ্যাভ নাও, ইন হিজ ওন ওয়ার্ডস উনি বলেছেন যে 5টা সেরা ফ্যামিলি তারাই ব্যাংকের ম্যাক্সিমাম পয়সা সরিয়ে নিয়েছে ব্যাংক থেকে। সো আই এম নট গোয়িং টু কোয়ান্টিফাই বিকজ ইট উইল বি আ ম্যাটার অফ সে it would be a very sensitive matter. So I'll not quote how much, but say about 80% of the funds within the banking system have been taken away by just 5 prominent families, the families that you have named, and their conglomerate. If they take away, then your question is how do we recover? Recovery is very complicated because it involves foreign countries. And each country where the money has gone, we know where they have gone, and they're all complicated. Each of them have very serious regulations. Okay, so what our government is doing is important to know what actions the government is taking. Right now, আমাদের দেশে foreign exchange reserve, I must give you an understanding of the overall condition, is about $24 billion as at the last week. Now, that is not a bad amount. It is not a good amount. Which are basically 3 মাসের importation can be met. So which is okay, we are fine. But if it was $60 billion, we would have been said very good. And we will make 60 billion. I'm very hopeful. Karon, only last week and within the last 2-3 days, we have received $2 billion from our home remittance scheme. So our reserve is progressively increasing. Now, what is the balance of payment? কারণ একদিকে রিজার্ভ আছে আর একদিকে পয়সা তো খরচ হতে পারে। সো আগে বিফোর 5th of August, our finance ministry was discharging in the open market about $1 billion টাকা was $1 billion তারা মার্কেট ছাড়তে ছিল, which was not the right strategy. But because the money was being sucked out of the system, they were using the reserve. Now this has stopped. So reserve is going up, more money is coming in. Then what is the condition of balance of payment? ওইটা বুঝতে হবে। Balance of payment হচ্ছে cash in, cash out. So we have a fantastic situation here. কেন ওইটা আমি বোঝাতে চাচ্ছি? Because a lot of people have got misconception. ওরা মনে করে যে শ্রীলঙ্কা পাশের দেশ বাস্ট হয়েছে, আমাদের দেশও বাস্ট হয়ে যাবে। No. Our financial sector, our banking sector is clumsy. In short, it's not good, but it is not as alarming as it was in Sri Lanka. We are not alarming. Why? That's why I explained what is balance of payment. Amader exports of RGM, ready-made garments, is say about $50 billion. We get home remittances about, if it's $2 billion a month, we get about 24-25 billion. So that together would make about, say, $70-75 billion, plus miscellaneous, you add up another 10 billion. So about $80 billion আমাদের ক্যাশ ফরেন এক্সচেঞ্জ ভিতরে আসতেছে, আমরা অয়েল ইম্পোর্ট করতেছি, মেশিনারিজ ইম্পোর্ট করতেছি, ওইদিকে বাইরে যাচ্ছে। সো সেটা মিলে ব্যালেন্স অফ পেমেন্টটাও আমরা কিন্তু ব্যালেন্সড আছি। উই আর নট লাইক শ্রীলঙ্কা। বাট ইয়েস, আওয়ার ব্যাঙ্কিং সেক্টর, as the governor himself said, has been virtually robbed, money laundered out, money taken from the system but not plowed back in the economy. ওইটা delicate আছে, but it is not alarming because we are fixing it up. Now coming back to your question, yes, I answer how and what the government is doing. The government has just now set up a banking task force, and I know them. They are very competent, non-political experts. ওই টাস্ক ফোর্সটা 4 জনের। Fortunately, I know all 4 of them, and I must say they are very, very knowledgeable people and intimate knowledge of our economy. So these people have just started meeting. So ওনারা
ওইটার থেকে ডিফেক্টস বাইর করবে। কি ডিফেক্ট? 3টা পয়েন্ট ওরা ভাগ করছে এই কাজটা কীভাবে করবে। ওই কাজটা হচ্ছে প্রথম, এটা বলে অ্যাসেট কোয়ালিটি রিভিউ। When you say asset, in banking terminology, asset is a loan. যত লোন দিছে ওইটাকে বলে অ্যাসেট। তো অ্যাসেট কোয়ালিটি রিভিউ, ওইটা ফার্স্ট থিং দে আর ডুইং, দে জাস্ট স্টার্টেড দ্য ওয়ার্ক। সো ওইটার কোয়ালিটিটা কী? কেন ব্যাংকে দেখাচ্ছে বইতে, যেটা মানুষকে একটা রং ইমপ্রেশন দেওয়ার জন্য এত বছর দেখাচ্ছে, দেখায় যে লোন খুব ভালো, আমরা পয়সা ফেরত পাই, প্রফিট, বোগাস। দিস ওয়াজ অল আ উইন্ডো ড্রেসিং। সো the World Bank has heard the government that our government needs $10 billion. We have got $3.5 billion. When in New York, our chief advisor went to New York because of his standing in the world market, $2 billion unake diye diyeche fresh, which was লোন হিসেবে loan. রাইট Of course, of very soft terms. And another $1.5 billion was already an application by the previous government, but it was not being released because of various question marks and conditions. So Inil Shahab enjoyed a different respect from the world market. So he has brought in $3.5 billion. Right. ওইটা থেকে $1.5 billion চলে যাবে to fix up যেটা প্রজেক্ট চলতেছে, আর একটা $2 billion, ওইটা is a part of that $10 billion. But $2 billion পাইছে কেন? ওইটা দিয়ে করবে reforms. Now, in political terms, বুঝতে হবে what is reform. A lot of people don't understand that. The reform is just fixing up, making the wrong things right, making the bad system right. ওটাতে পয়সা যে টাকাটা চলে গেছে, হ্যাঁ, সেইটাকে তো আর রিফর্মের ভেতরে ফেলা যাচ্ছে না। আমি বলছি, আমি বলছি ওইটা আই এম কামিং টু ইউর আনসার, হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ ডুইং। দেয়ারফর দ্য গভর্নমেন্ট ইজ ফার্স্ট মেকিং কোয়ালিটি, অ্যাসেট কোয়ালিটি রিভিউ। ওইটার মধ্যে পুরা যত ব্যাংক আছে, 61 ব্যাংকস, হ্যাঁ, তারা কীভাবে ম্যানেজ করতেছে, হোয়াট ইজ সিস্টেম প্রসিজার। আই মেক ইট শর্ট দেয়ার টু আনসার ইউর কোয়েশ্চেন। অ্যান্ড দেন দ্য গভর্নমেন্ট ইজ অলসো set up the task force to find out what is the capacity in the central bank. Central bank একটা স্ট্রাকচার আছে, ক্যাপাসিটি যদি না থাকে, what hoods they will bring money from where? Because money making, you would have to hire specialist companies, not one. একটা company, those who are experienced in doing it, because there are, by the way, Bangladesh is not the worst scenario as we talk. If you know Kazakhstan, what has happened, if you know what happened in this country which where Russia has attacked. Ukraine, you know, in these two countries, they are more clumsy than what Bangladesh is. একটা ছোট্ট জিনিস একটু জানতে ইচ্ছে করে আমার, যেটা ব্যাংকগুলোকে যে একদম মানে অনেকগুলো ব্যাংকে নিঃস্ব করে দিয়ে বা সেখান থেকে টাকা নিয়ে সেই টাকাগুলো তো পাচার হয়েছে। এখন এই যে ব্যাংকের টাকা মানে তো হচ্ছে জনগণের টাকা, আমরা যেটা সহজ কথায় বুঝি। তো সেই টাকা যদি ফিরিয়ে না আনা হয়, কিন্তু ব্যাংকগুলো তো বন্ধও হয়নি না, তার মানে ব্যাংকগুলো যে চলছে বা ওই যে শূন্যস্থান পূরণ হচ্ছে, সেগুলো তো জনগণের ট্যাক্সের বা কষ্টের টাকায়। তো এইটার তো একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে বাংলাদেশের ইকোনমিতে। তো সেই প্রেডিকশনটা কি আপনার, মানে কোথায় গিয়ে দাঁড়াবে আসলে? মানে আপনি যেটা বলছেন যে সেটা তো সময় লাগবে, আমি ধরে নিচ্ছি যে অন্তর্বর্তী সরকারের সেই আন্তরিকতা আছে, তারা সেই চেষ্টাটা করছেন, কিন্তু এই যে একটা শূন্যতা তৈরি হলো বা একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল, সেটা রিকভার হতে কিরকম সময় লাগতে পারে? সময় লাগবে বিকজ এখানে অনেকটা স্পেশালিস্ট কোম্পানি লাগবে, এবং সেটা মাল্টি কান্ট্রি ইনভলভ। সে মালয়েশিয়া, সে আমেরিকা, ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট। সো you cannot have one firm like the firm that I represent. We do this job also. There are other firms, Kroll is another one. So এরা এক একটা দেশে এক একটা স্ট্রেংথ আছে, and then they will employ other litigation experts, other lawyers যারা exclusively ওই ব্যাংকিং ফান্ডস চুরি করে। আমি বললাম না Kazakhstan, then I give you the example of Ukraine. So there are already experienced firms. So our government will have to appoint those firms. Now what is our government doing? World Bank has said that আমরা পয়সা দিব তোমাদেরকে, we've given you $2 billion, we'll also come with the balance that you need to fix your economy, but we will do the audit. That means we have experts in our own country, but that's the condition of the money. I'm telling you, that's the latest. People don't know that we would like it to be audited. That is why we are also trying as our firm. So they will do the audit of the 61 banks. That why the money, why it doesn't happen next door. Why doesn't it happen in Africa? Why in Bangladesh? আসবো আপনার কাছে। ছোট্ট একটা প্রশ্ন করে আমি
জনাব জুনায়েদের কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে একটা অভিযোগ, এটা এখনো পর্যন্ত নট সাপোর্টেড বাই এভিডেন্স, কিন্তু এটি নিয়ে জোর আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। এবং যেহেতু পুঁজিবাজারের যে দুর্নীতিগুলো কখনোই আসলে যতক্ষণ না পর্যন্ত সেটা তদন্ত হচ্ছে, একটা কমিশন হচ্ছে, আমরা আসল খবরটা জানতে পারি না। ইব্রাহিম খলিল যে তদন্তটি করেছে সেটা কিছুটা আমরা বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন বলা হচ্ছে যে 2 মাসের মধ্যে একটা বিরাট অঙ্কের টাকা লোপাট হয়ে গেছে, পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেছে। তো আওয়ামী লীগ সরকার তো এই ফাইন্যান্সিয়াল করাপশনের অনেক কিছুর জন্যই তাদেরকে দায়ী করা হচ্ছে। 2 মাসের মধ্যে একটা নতুন সরকার আসার পরে এতগুলো টাকা কিভাবে উধাও হয়ে যায়, বা এই অভিযোগটা কেন আসছে বলে আপনি মনে করেন? No, I think this is more a baseless. You must rely on concrete Evidence. evidence. These are in Bangladesh. People just make stories. আচ্ছা, কোনো দেশে এত স্টোরিজ হয় না। And then, are you going to defend yourself in all the stories? The answer is no. You also for this government, give them time. The government has just set up the task force, and the task force will find out. And also there is a commission to look into the Securities and Exchange Commission. Right. And one of my boarding school friend is the Pradhan, the leader of that. Right. So we have to give them time, Sure. and they will find out who has taken how much. Yes, previous government has not disclosed the audit report, but these will all come out if we have patience and we wait to see. But let me tell you one thing about how you said how to recover this money. The money recovery, some will come because, for example, in America or UK or Europe, it's very clear. If you put the money into bank account, you'll be already frozen. If you put the money in the bricks and mortar in a properties, fantastic. It will be foreclosed and it will be seized, and the money will be kept here or whichever the government. And then, of course, knowing Professor Inus, his calls, they will give the. So some money will be added back to our country, but it's a process which will take a long time. ধন্যবাদ। আমি জনাব জুনায়েদ আপনার কাছে আসতে চাই, দুটো বিষয় একটু জানতে চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক যে নিয়োগগুলো এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, যদিও আমরা বলছি এটা একটা অরাজনৈতিক সরকার, কিন্তু তারপরেও তো অনেক ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হচ্ছে, কেননা রাজনীতির বাইরে তো কিছুই না। সেখানে আমরা দেখছি অনেকেই বলছেন বা অনেকেই পর্যবেক্ষণ করছেন যে জামায়াতে ইসলামীর তারা একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তাদের প্রতি এক ধরনের সহানুভূতি বা এক ধরনের পক্ষপাত রয়েছে অন্তর্বর্তী সরকারের, যেটা বিএনপি আশা করেছিল অনেকের মতে যে এটা হয়তো তারা পাবে বা এই সুবিধাটা তারা পাবে। কিন্তু স্পষ্টতই বিএনপির ভেতরে অনেকের মধ্যে আমরা অসন্তোষ দেখতে পাচ্ছি এবং সেটার প্রকাশও আমরা দেখতে পাচ্ছি। আসলে ডায়নামিক্সটা কীরকম একটু যদি বলেন। বেসিক্যালি দেখুন, আপনি কিছুক্ষণ আগেই তাবাস্সুম উর্মির কথা বলছিলেন, যে যেখানে সারা পৃথিবী মেধার উইন্ডো খুলে দেয়, সেখানে বাংলাদেশকে কিভাবে আমরা আওয়ামীময় করে দিয়েছি, বিশেষ করে বিসিএস ক্যাডারে, যেখানে যোগ্যতা এবং ম্যারিটের কম্পিটিশন হওয়ার কথা, সেখানে আমরা যোগ্যতাকে পরিসীমিত করেছি শুধু বঙ্গবন্ধু, শেখ হাসিনা কিংবা চেতনাগুলোর মধ্যে। এবং এইটার যে একটা রিফ্লেকশন এই ক্যারিয়ার ভিত্তিক যারা বিসিএস অফিসার আছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যে আপনারা দেখেছেন যে লাস্ট 15 ইয়ার্স যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে, HTMM 2017 সালে বলেছে যে তোমরা শুধু রিটেন এক্সাম দাও, ভাইবার ব্যাপারে তোমাদের কিছু চিন্তা করতে হবে না, তোমরাই দেশ চালাবে। সো সেখানে যেই কেউ বিসিএস পরীক্ষা দিয়েছিল, আমি আপনাকে শুধু একটি উদাহরণ দিতে চাই। দেখুন, রংপুরের একজন বিএনপি নেতা ছিল, তার সন্তান, তার নাম সাইফুল ছিল, তো সে 3 বার বিসিএস এক্সাম দিয়েছে এবং পাশও করেছে। যখন সে তার নিয়োগ হবে তখন পুলিশ ভেরিফিকেশনের জন্য আওয়ামী লীগ এমন একটা সিস্টেম করেছিল যে আনলেস আনটিল হি ইজ ফ্রম আওয়ামী ব্যাকগ্রাউন্ড, ওই ফ্যামিলি থেকে তাদের নিয়োগ পাওয়ার কোনো সুযোগই ছিল না। তো তৎকালীন সময়ে রংপুরের এসপি ছিল বিপ্লব, আই ফরগট হিজ ফুল নেম, বিপ্লব সরকার, হোয়াট এভার ইট ইজ। তার কাছে যখন ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়, সে উত্তর দিয়েছিল, আমাকে শেখ হাসিনা রংপুরের এসপি করেছে বিএনপির সন্তানকে বিসিএসসি চাকরি দেওয়ার জন্য নয়। সো ইউ ক্যান রিয়েলাইজ হোয়াট হ্যাজ হ্যাপেন ইন বাংলাদেশ। সো 15 ইয়ার্সে যে সমস্ত রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা সর্বময় আজকে সব জায়গাতেই, যার কারণে এই সমস্ত জায়গাগুলোকে এমনভাবে কুলুষিত করা হয়েছে। তো সেখানে
বিএনপির 15 ইয়ার্স কোনো রিক্রুটমেন্ট নেই, এর আগে যারা ছিল তাদের সংখ্যাটা খুব বেশি নয়। এর মধ্যে আপনি যে কোনো একটা অ্যানার্কি সিচুয়েশন যখন ক্রিয়েট হয় সেখানে আইদার লেফটিস্ট অর ফান্ডামেন্টালিস্ট এখানে এসে এটার ভ্যাকিউমটা ফিল আপ করে। আমি ফান্ডামেন্টালিস্ট ওই শব্দটার যে শব্দচয়নে আমি কাউকে টার্গেট করে বলছি না, সেইখানে ইন্টারনালি গভর্নমেন্টের ভিতরে এই আপনি যে ব্যাপারটি বলছেন সেইখানে অনেক কিছুই হচ্ছে। অফকোর্স বিএনপি একটা প্রধান শক্তি, আওয়ামী লীগ বাংলাদেশে নেই, তাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য ভেরিয়াস কাইন্ড অফ মেকানিজম ইনসাইডে আছে, এটা সত্যি কথা এবং হচ্ছেও। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নিয়োগের প্রশ্নে সেগুলো হয়েছে ইতিমধ্যেই পুলিশে এবং বিভিন্ন ডিসিএসপিদের মধ্যে এ সমস্ত যে বন্টনের ক্ষেত্রে অনেক ধরনের আলোচনা চলছে, নিউজ পেপার এগুলো আসছে। আজকেও দেখেন ইভেন লন্ডনের হাই কমিশনের ব্যাপারে আজকে একটি নিউজ এসেছে, আপনি বোধহয় পড়েছেন এটি। সে মেক্সিকোর অ্যাম্বাসাডার ছিল এবং শি ওয়াজ ডাইরেক্টলি ইনভলভ উইথ আওয়ামী পলিটিক্স। সে ডিপ্লোমেট হলেও সে তার নিজের পয়সা খরচ করে মেক্সিকোর বাড়িতে শেখ মুজিবের একটি 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 ইয়ে করে কী বলে স্ট্যাচু সে নির্মাণ করেছে। নট অনলি দ্যাট, এই যে আওয়ামীকরণের যে প্রক্রিয়া, বুক ছাপানো, এই সমস্ত ব্যাপারগুলোর লিডারশিপ এসেছিল। এবং তার আরেক বন্ধু, সেও বিসিএসে আরেকটি বোধহয় স্পেনের বোধহয় অ্যাম্বাসেডার ছিল। somehow he was involved with current foreign secretary তৌহিদ হোসেন, এবং ওই রিলেশনটাকে অ্যাপ্লাই করে সেখানে লবিং এর মাধ্যমে এখানে থাকে লবিং মানে নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। এইসব বিষয়ে তো আপনাদের যে ধরনের জোরালো প্রতিবাদ বা যে ধরনের স্টেটমেন্ট বা মানে আপনাদের অবস্থানটা যেরকম শক্ত হওয়া দরকার ছিল সেটা দেখতে পাচ্ছেন, ওগুলো তো ডিসক্লোজ হচ্ছে না। সাডেনলি উই ফাউন্ড আউট দিস ইজ হ্যাপেন্ড, এই জন্যই তো ডিসক্লোজ হচ্ছে নিউজ পেপারে, তার ডিটেইলস ব্যাকগ্রাউন্ড গুলো তুলে ধরা হয়েছে। না, সেটা তো নিউজ পেপারের কাজ, নিউজ পেপার করেছে, কিন্তু আমি বলছি যে এই নিয়োগটা তো শুধুমাত্র এই একজন হাই কমিশনার বা একজন ডিপ্লোম্যাটকে ঘিরে হচ্ছে না। এই নিয়োগ তো গত 2 মাস ধরে এরকম অসংখ্য নিয়োগ হচ্ছে যেগুলো অনেক কিছুই প্রশ্নবিদ্ধ। তো সেই জায়গায় একটা বড় রাজনৈতিক দল হিসেবে কেন আপনারা ভয়েস রেজ করছেন? দেখুন, গভর্নমেন্ট অনলি 2 মাস হয়েছে তারা ইন পাওয়ার। ইন দ্য সেম টাইম পুলিশে এবং অ্যাডমিনিস্ট্রেশন যে সমস্ত পজিশনগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে, তারা ইন্টারনি ওই ডিপার্টমেন্টের লোকরা এগুলো করছেন এবং তারা সেই সাজেশনগুলো হয়তো মিনিস্ট্রিতে দিচ্ছেন। সেখান থেকে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাকে কোথায় দিলে তাদের নিজের স্বার্থ সংরক্ষণ হবে সেইভাবে কাজগুলো করছে। সেখানে রাজনৈতিক দলগুলোর কাছে ইনফরমেশন আসার আগেই কাজগুলো ঘটে যাচ্ছে। একটা ছোট্ট প্রশ্ন করবো বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে। জনাব, এটা আমি সবসময় সব রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করি এবং বারবার জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন তাদের যে আচরণ, সেই আচরণে অনেক ক্ষেত্রে মর্মাহত হয়, কিন্তু ক্ষমতা থেকে যখন তারা চলে যায় কখনো কখনো তারা রিয়েলাইজ করে, এক ধরনের রিকনসিলিয়েশন হয়, কিন্তু সেটা পাবলিকলি কখনো স্বীকার করে না। আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা যারাই যখন ক্ষমতায় ছিলেন, তারা কখনো প্রকাশ্যে তাদের যে কর্মকাণ্ড বা ভুলগুলো সেটির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, জনগণের কাছে ক্ষমা চেয়েছে বা রিকনসিলিয়েশন হয়েছে। এইরকম উদাহরণ বোধহয় গত 53 বছরে বাংলাদেশের রাজনীতিতে হয় নাই। আপনাদের ক্ষেত্রে কি এরকম কোনো বিষয়? দেখুন, আপনাকে কিন্তু কম্পারিজনের প্রশ্নে আপনাকে ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। না, আমি কম্পেয়ার করছি না, আমি আপনাদের প্রসঙ্গটা জানতে চাচ্ছি। কম্পেয়ার বিএনপি উইথ আওয়ামী লীগ, না, আমি কোনো কম্পেয়ার করছি না, আমি বলছি যে কোন রাজনৈতিক দলের এখন আওয়ামী লীগ already the labeled as fascist organization. They are involved with massacre. এবং আপনি জানেন যেভাবে বাংলাদেশের যেই পর্যায়ে খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে একটা মুভমেন্টের কারণে তাকে আউস্টেড হতে হয়েছে। এগুলো তো আমরা সব জানি, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে বিএনপি কয়েক দফা ক্ষমতায় ছিল, তাদের কি কোনো ভুল নেই? বাংলাদেশে ভুল নেই বলতে আমরা এটা অস্বীকার করছি না, বলতে হতেই পারে, আমরা তো মানুষ এবং রাজনৈতিক দলগুলো মানুষই পরিচালনা করে, তাই না? এখন আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, ইতিহাসের সাথে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে আপনি 71 বলুন, 75 বলুন, 90 বলুন, ইভেন 2071 তো আর জাতীয়তাবাদী দল ছিলই না। 71 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ব্যক্তি হিসেবে করেছেন, উনি বিএনপি নেতা হিসেবে তো করেন, কিন্তু উনি তো আমাদের একটা দলের প্রতিষ্ঠাতা, দেশপ্রেমিক, তাই না? এবং সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে উনি বাংলাদেশকেই তো সার্ভ করেছেন, ন্যাশনালিস্ট। সেখানে তার ধারাবাহিকতা রাজনৈতিক দল হিসেবে মানে রিকনসিলিয়েশন, কেননা আপনারা সবচেয়ে সম্ভাবনাময়, আগামীতে যদি নির্বাচন হয় অনেকেই বলছেন যে আপনাদের মেজরিটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেখানে একজন সাধারণ মানুষ তো এই প্রশ্নটা করতেই পারে যে ওনাদের অতীতের ভুলগুলো থেকে তারা কি শিক্ষা নিলেন। আগামী দিনের রাজনীতিটা কি হবে? আপনি যদি রিসেন্ট
অ্যাক্টিং চেয়ারম্যান স্টেটমেন্টগুলো দেখেন, সফট স্টেটমেন্টগুলো, জি। পাবলিক কানেক্টেড স্টেটমেন্টগুলো যেগুলো সর্বজন গ্রহণযোগ্য হয়েছে, তাইলে আপনি ইউ ক্যান আসবো আন্ডারস্ট্যান্ড আপনার কাছে হোয়াট উড বি আওয়ার জনাব ফিউচার জুনায়েদ। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি অভিমত অনুষ্ঠানের সঙ্গে থাকুন।